This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ দোলযাত্রা, তাই শুরুতেই আমাদের দর্শকদেরকে আজকের বিশেষ দিনের শুভেচ্ছা। মনের কোণে রং ধরেছে, আকাশ বাতাস বদলে গেছে, তাকা তোরা চোখ তুলে। আজ আকাশে বাতাসে শুধুই রং, ভালোবাসার রং, প্রেমের রং, আবেগের রং। সেই রঙে আজ আপনজনকে, প্রিয়জনকে শুধুই রাঙিয়ে দেওয়া। রং পলাশের মাঝে আজ তো হারিয়ে যাওয়ার হাতছানি, আজই বসন্ত জাগ্রত দ্বারে। আজ তাই শুধুই রঙের কথা। রঙের উৎসবের ইতিহাস বেশ জোরালো। জানেন, এই রঙের উৎসবের উল্লেখ পাওয়া যায় গুপ্ত যুগের আগে। নারদ পুরাণ, ভবিষ্যৎ পুরাণের মতোই প্রাচীন গ্রন্থগুলিতেও মেলে রং উৎসবের বিবরণ। স্পেশাল 9-এর আজকের প্রথম ইস্যু দোলকথা। বসন্ত বন্দনা, শিমুল, পলাশ, অশোকের মাঝে রঙিন হওয়ার হাতছানি। দৈনন্দিন ব্যস্ততা সরিয়ে দোলের আনন্দে মেতে উঠেছে গোটা দেশ। বঙ্গবাসী মেতে ওঠেন দোল উৎসবে। উত্তর ও মধ্য ভারতের রঙের উৎসবই হয়ে ওঠে হোলি। আবার গোয়া, কোঙ্কন অঞ্চলে তারই নাম সীমাগা, মানে যৌবনের উৎসব। কথিত আছে তারকাসুর এক অত্যাচারী হয়ে ওঠেন। তারকাসুরকে বধ করার উপায় নিয়ে ব্রহ্মা, বিষ্ণু ও ইন্দ্র ঘোর চিন্তায় পড়েন। দেবতারা বুঝতে পারেন একমাত্র শিবের পুত্রই তারকাসুরকে বধ করতে পারেন। এদিকে ধ্যানমগ্ন মহাদেবকে ধ্যান থেকে বাস্তব জগতে ফিরিয়ে আনবার জন্য বসন্ত পঞ্চমীর দিনে দেবতা কামদেবের সাহায্য প্রার্থনা করা হয়। কামদেব ও রতি শিবের ধ্যান ভঙ্গ করেন। ধ্যানে এই বিঘ্ন ঘটাবার কারণে মহাদেব তাঁর তৃতীয় নয়ন খোলেন। তৃতীয় চক্ষু থেকে নির্গত অগ্নিশিখায় ভস্মীভূত হয়ে যান মদনদেব। মদনের ভস্মীভূত হওয়া শিবের অনুচরেরা সবাই উল্লাসে মেতে উঠল। যে মহাদেবী বললেন এই দিনকে, অর্থাৎ ফাল্গুনী পূর্ণিমা, তাকে অক্ষয় করে রাখার জন্যে যে যে মানুষেরা আনন্দে উৎসবে মেতে উঠবেন। দোল উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে কৃষ্ণ নাম। ভারতের ব্রজ অঞ্চলে যেখানে কৃষ্ণ ছোট থেকে বড় হয়েছেন, সেখানে রাধা ও কৃষ্ণের স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসেবে দিনটি রাঙা পঞ্চমী হিসেবে উদযাপিত হয়। গোটা বিশ্বের মানুষ যখন নানান রঙে রঙে উঠছেন, তখন কৃষ্ণপ্রেমে প্লাবন বইছে ইস্কন মায়াপুরে। এর মধ্যে রাধা কৃষ্ণ তত্ত্ব এমনভাবে অনুসূত হয়ে আছে, এমনভাবে ওতপ্রোত হয়ে জড়িয়ে আছে যে একটি আহ্বানক মতে রাধা এই দিন কৃষ্ণকে বর্ণে রঞ্জিত করেন। নবদ্বীপের দোল দীর্ঘতম উৎসবের আকার নেয়। বিভিন্ন মন্দিরে দোল পূর্ণিমার পরেও চলে তৃতীয় দোল, চতুর্থ দোল, পঞ্চম দোল, সপ্তম দোল আর দশম দোল। শ্রীধাম নবদ্বীপের অন্যতম ঐতিহ্য এই নগর পরিক্রমা। আমরা দেখতে পাচ্ছি গোটা শহর পরিক্রমা করছে। সুদর্শন মন্দির থেকে শুরু হয়েছে, তারপর বিষ্ণুপ্রিয়ার ভিটে হয়ে সুদর্শন মন্দিরে গিয়ে শেষ হবে। ঋষি গর্গের রচিত গর্গ সংহিতায় ছিল সাহিত্যের প্রথম কাজ, যেখানে রাধা ও কৃষ্ণের হোলি খেলার বর্ণনা উল্লেখ করা হয়েছে। আবার ভগবত পুরাণে উল্লেখ রয়েছে হোলিকা দহনের। ভাগবত পুরাণের 7ম অধ্যায় অনুসারে অসুর রাজা হিরণ্যকশিপু অমর হতে চান, এজন্য ব্রহ্মার নিকট হতে অমরত্বের বর প্রাপ্তির জন্য তিনি কঠোর ধ্যানে নিমগ্ন হন। ব্রহ্মাকে তুষ্ট করে তিনি 5টি বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে অহংকারী ও উদ্ধত হয়ে ওঠেন। তিনি সিদ্ধান্ত নেন কেবল তাকেই দেবতা হিসেবে পুজো করা হবে। তবে তার পুত্র বিষ্ণু ভক্ত প্রহ্লাদ বাবাকে দেবতা হিসেবে পুজো করতে রাজি হননি। এদিকে ক্ষুব্ধ বাবা ছেলে প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করেন। হিরণ্যকশিপু তার বোন হোলিকার কাছে সাহায্য চান। হোলিকার একটি বিশেষ পোশাক ছিল যা তাকে আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করত। তারা পরিকল্পনা করেন আগুনে পুড়িয়ে হত্যা করবেন প্রহ্লাদকে। তারপর কি হলো? কিভাবে বেঁচে গেলেন প্রহ্লাদ? কিভাবে দহন হলেন হোলিকা? হোলিকা সেই মায়া চাদর নিয়ে দাদা হিরণ্যকশিপুকে বললেন, আমি প্রহ্লাদকে কোলে নিয়ে বসব, দিয়ে আগুন লাগিয়ে দিও। তাই হলো। বিষ্ণু প্রমাদ গুনছেন, তার ভক্ত, তার তো এক্ষুনি অন্তিম লগ্ন আসবে। সে বায়ু দেবতার সাহায্যে
এত জোরে সেখানে বায়ু প্রবাহিত হলো যে হোলিকার গায়ের যে চাদর সেটা খুলে গিয়ে প্রহ্লাদের গায়ে এসে পড়ল। হোলিকা দগ্ধ হলেন এবং প্রহ্লাদ রক্ষা পেলেন। উত্তর থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে এই দিনটিতে উৎসবে মেতে ওঠেন মানুষ। দক্ষিণ ভারতে মদন দহন বা কামায়ন, পাঞ্জাবে আবার হোলিতে পালিত হয় কৃষি দেবতার উৎসব। আমি উত্তরাখণ্ডে গিয়েছি, গুজরাটে গিয়েছি, তামিলনাড়ু, কেরালা, সব জায়গাতেই বহ্নি উৎসব। কারণ কি? অশুভকে জ্বালিয়ে দেওয়া হলো, অশুভ হোলিকা, ওই আসুরি বৃত্তি, তাকে আমরা ধ্বংস করলাম, আনন্দে মেতে ওঠো। এই জন্য বাংলার বাইরে আমরা এখানে যেমন দোল উৎসব বলি, ওখানে হোলি উৎসব নামে পরিচিত। তবে রঙের উৎসব শুধুমাত্র হিন্দুদের মধ্যেই আটকে নেই, জৈন, বৌদ্ধদের মধ্যেও দেখা যায়। মুসলিম ধর্মপ্রাণ মানুষও বিভিন্ন সময়ে মেতে ওঠেন রঙের উৎসবে। সম্রাট আকবরের অন্তঃপুরে হোলি খেলার চিত্র আছে। মোহাম্মদ হোসেন আজাদের লেখা দরবার আকবরী নামের উর্দু গ্রন্থে যার বিবরণ রয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ইভেন মুসলিম সম্প্রদায়ের আমাদের আকবরের চিত্রশালায় পাওয়া যায় যে সেখানেও অন্তঃপুরিকাদের নিয়ে সম্রাট আকবর তিনি কিন্তু হোলিতে মেতে উঠছেন। পরবর্তীকালে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা তিনিও হোলিতে মেতেছেন। রঙের উৎসব যেন বিভিন্ন ধর্মের সমন্বয়ের বার্তা বয়ে আনে। তাই তো রঙের ছোঁয়ায় মেখেছে মন, বসন্তের এই উৎসবে মিশে যাক সব ভেদাভেদ। দেখুন, আচার উপাচার যার যার, উৎসব কিন্তু সবার। এই রঙের উৎসবে সামিল হয়েছে গোটা দেশ, আর এই উৎসবের সঙ্গে জড়িয়ে পড়েছে থিম। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাংলায় দুর্গোৎসবে তো আপনারা কত ধরনের থিম দেখে থাকেন। বুর্জ খলিফা, মাটির ভাঁড়ের মন্দির থেকে ভূতের ভবিষ্যৎ। রঙের উৎসবেও এবার থিম হোলিকা দহন, আর সেখানেই ধামাকা। ছত্তিশগড়ের রায়পুরে দেখা গেল এমনই ছবি। চিনতে পারছেন? ছবিটা একবার দেখুন তো। স্ত্রী ট্যুর থিমে তৈরি করা হয়েছে এই কাঠামো, একদম সিনেমার হুবহু নকল। দেখলে অবশ্যই ভয় লাগতে বাধ্য। হোলিকা দহনে এবার এতেই আগুন দেওয়া হয়, উৎসবের অঙ্গ এটি। কে বললো বলুন তো যে হোলির রং দিয়েই হয় শুধুমাত্র? গুজরাটের আহমেদাবাদের এই ছবিটা দেখুন, সেখানে তো বলে দিচ্ছে এই উৎসব কতভাবে হতে পারে। রঙের উৎসবে লাগলো ফুলের ছোঁয়া। এই রং খেলায় অংশগ্রহণকারীরা মাতলেন ফুলের হোলিতে, আর সঙ্গে কীর্তন এবং কৃষ্ণলীলার আসর। উৎসব মুখরিত গোটা চত্বর, চলে নাচ গান, সকলে মিলে সুরের তালে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন। ফুলের হোলি ঘিরে উৎসবের অন্ত ছিল না স্থানীয়দের মধ্যে। অনেকেই শিশুদের নিয়েও কিন্তু হাজির হয়েছিলেন। গোলাপ থেকে গাঁদা নানা ফুলের সমাহার, চুটিয়ে চলল ফুলের হোলি উদযাপন। বারাণসীতে যদিও হোলির আগেই উৎসব শুরু হয়ে গিয়েছিল। বেনারসের দুই শ্মশান মণিকর্ণিকা ও হরিশ্চন্দ্র ঘাটে শ্মশানের চিতাভস্য নিয়ে অঘরী ও নাগা সাধুরা মাতের হোলি খেলায়, যা মসান হোলি নামে পরিচিত। সাধু ও শিব ভক্তরা ভগবান শিবের পুজো করার পর হোলি খেলতে ব্যস্ত হয়ে পড়েন। পথে কার্যত পা ফেলার জায়গা পাওয়া যায় না। তবে এখানে রং বেরঙের আবির নেই। খেলার জন্য জড়ো হন, তাদের হাতে আবিরের বদলে ছিল ছাই অর্থাৎ ভস্য, সেটাই তারা মাখিয়ে দেন একে অপরকে। রঙ্গভরে একাদশীর দিন এই হোলি খেলার চল। আজ স্পেশাল লাইন শুরু করেছিলাম যে কথা দিয়ে, দোলের কথা দিয়ে। এবারও সেই কথাই শোনাবো, কিন্তু সে কথা সব কুকথা, নেতাদের সব কুকথা। 24-এর লোকসভা নির্বাচনের সময়ও কুকথা স্রোত বইছিল বাংলা জুড়ে, সমালোচনার ঝড় উঠেছিল। আর এবার 26-এর বিধানসভা নির্বাচনের প্রায় বছর খানেক আগে থেকেই আমরা দেখতে পেয়েছি যে নেতাদের মুখে কুকথার ফুলঝুরি ছুটছে। এই কোন সংস্কৃতির আমদানি করলাম আমরা? আজকে স্পেশাল লাইনের দ্বিতীয় ইস্যু, কুকথার ফোয়ারা। আগামী 3 দিন বাংলায় তাপপ্রবাহের সতর্কতা। তবে তার আগেই বাংলার রাজনীতি একেবারে তপ্ত বলয়ে ঢুকে পড়েছে। নেতাদের কুকথায় যেন লাগামই পরানো যাচ্ছে না। এ বলেন আমায় দেখ, তো বলেন আমায় দেখ।
উৎসবের আবহেও বেলাগাম দিলীপ ঘোষ। উৎসবের বার্তা দিতে গিয়েই মারধরের হুঁশিয়ারি। যারা উৎসবে বাধা দেন তাদের উল্টো করে ঝোলানো উচিত। আর এখানে কিন্তু শেষ নয়, আরও এক ধাপে গিয়ে প্রকাশ্যে জুতো মারার নিদান এই প্রবীণ বিজেপি নেতার। কোন দাদার মাথায় এটা এসছে যে হোলি খেললে প্রদূষণ হয়? আমি প্রথমবার শুনলাম। তাকে তো উল্টো করে টাঙানো উচিত ওখানটায় এরকম লোককে, আমি গিয়ে টাঙবো ওকে যারা আমাদের উৎসবে বাধা দেবে। ওই যে বলছিলাম, রাজনীতির হাওয়া এখন সত্যিই গরম। মঙ্গলে অমঙ্গলের কথা দিলীপ ঘোষেরই দলের নেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু বলেছিলেন, চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। ব্যাস, আর যায় কোথায়? তেড়ে ফুড়ে ময়দানে নেমে পড়েন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। চ্যাংদোলার পাল্টা ঠুসে দেওয়ার হুমকি। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যেই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর, সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। ওনাকে ওখানে কিভাবে খুশে দেব। একটা বিষয় খেয়াল করবেন, রাজনীতিতে একটা বিতর্ক শেষ হতে না হতেই ঠিক সেই জায়গা থেকেই আর একটা বিতর্ক জন্ম নেয়। যেমন এই চ্যাংদোলা ঠুসে দেওয়া বিতর্ক থিতিয়ে পড়ার আগে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীও হুঁশিয়ারি নিয়ে হাজির হয়েছেন। চ্যাংদোলা ঠুসে দেওয়ার পর পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি। সিদ্দিকুল্লাহর নিশানা শুভেন্দু। তার আগে তার ঠ্যাংটাকে ভেঙে দেবে কেন, সেটাই রেখে যায় শুভেন্দু। কেন কেন এরকম কথা সহ্য করবে কে? তার ঠ্যাংটাকে ভেঙে দেবে কেন, সেটাই রেখে যায়। তার ঠ্যাংটাকে ভেঙে দেবে কেন, সেটাই রেখে যায়। এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই যে শুধুমাত্র ভোটের বঙ্গেই কুকথা স্রোত বইতে থাকে। ভোট থাকুক ছাই না থাকুক, বাংলার নেতাদের মুখে খারাপ বুলির ফোয়ারা কিন্তু ছুটছে বছরভর। ভাবতে পারেন, দেশের রাষ্ট্রপতিকেও ছাড় দেন না, কি তৃণমূল কংগ্রেস কি বিজেপি। এই একটা বিষয়ে কিন্তু সব ফুলের গন্ধই এক, উৎকট। সাম্প্রতিক অতীতে খারাপ মন্তব্য করে যে নেতারা খবর হয়েছেন, তার মধ্যে ফার্স্ট প্রাইজ কাকে দেবেন বলুন তো? প্রতিবেদনটা দেখার পর সিদ্ধান্ত নিন। দেখতে ভালো নয়, এর উপস্থিত এমন ভয়ঙ্কর সব অঙ্গভঙ্গি করে পূর্ব মেদিনীপুরের টপমোস্ট নেতা অখিল গিরি কাকে বলছেন? দেশের রাষ্ট্রপতিকে। 11ই নভেম্বর 2022 নন্দীগ্রামে তৃণমূলের এক সভায় অশালীন মন্তব্য করে শুধু বাংলায় নয়, গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছিলেন অখিল গিরি। তার কয়েক মাস বাদেই ছিল পঞ্চায়েত ভোট। যারা মাঠে ময়দানে নেমে আসল ফাইট দেবেন তাদের তো চাঙ্গা করতে হবে। অতএব যা ইচ্ছে তাই বলবেন। এবার শুনুন পুরোটা। দেখতে ভালো নয়, এর উপস্থিত দেখতে ভালো। আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি, তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা। অখিলের মন্তব্যের জন্য দল দুঃখ প্রকাশ করেছে। পরে অখিল গিরি তাঁর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশও করেছেন। তবে রাজ্যের শাসক নেতাদের মুখে কুকথায় লাগাম পরানো যায়নি। তৃণমূলের আর এক শীর্ষস্থানীয় নেতা, তিনি আবার রাজ্যেরও মন্ত্রী ফিরহাদ হাকিম। হারোয়ায় উপনির্বাচনের প্রচারে গিয়ে বসিরহাটে তৃণমূল কংগ্রেসের কাছে লোকসভা ভোটে পরাজয়ের কথা বলার সময় বিজেপি নেত্রী রেখা পাত্রকে মাল বলে সম্বোধন করেন। দেখুন এবার ফিরহাদ বচন। হাজী নুরুলের বিরুদ্ধে কেস করেছিল, হেরে গিয়ে হেরো মাল কয়েক লক্ষ ভোটে হেরে গেল। বছর তিনেক আগে দুর্গাপুর থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষকে কি ভাষায় আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তী, দেখুন। আমি নাম করে বলছি, দিলীপ ঘোষ একটা 2 টাকার গুন্ডা। এটা ভাবার কোনো কারণ নেই যে শুধু তৃণমূল নেতারাই এমন সব মন্তব্য করেছেন, পিছিয়ে নেই বিজেপি নেতারাও। আর এ ব্যাপারে সবার আগে আসে দিলীপ ঘোষের নাম। লোকসভা ভোটের মুখে দুর্গাপুর থেকে মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে বেলাগাম মন্তব্য করেন তিনি। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। এই তালিকাটা এতটাই দীর্ঘ যে শেষ করা যাবে না।
রাজনৈতিক মহলের একাংশ বলছেন, স্বরাজ আমার জন্মগত অধিকারের মতোই কটু কথা বলা যেন নেতাদের জন্মগত অধিকার। অতএব কুকথা এখন বঙ্গ রাজনীতির অঙ্গ হয়ে উঠেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।